হ্যাঁ, আপনার নামটা বলেন। সমাপ্তি। সমাপ্তি। বয়স? 22। ওকে। সমাপ্তি, আপনি কেন মনে করলেন যে আজকে এই ধরনের সিক্রেটস নিয়ে লাখ লাখ মানুষের সামনে নিজেকে হাজির করা, এটার প্রয়োজনটা আসলে কি? আসলে আমার মতো অনেকেই হয়তো ফ্যামিলিতে এরকম সিচুয়েশনে পড়ে, যাতে সবাই বুঝতে পারে আর মা বাবা যেন বাচ্চাদের প্রতি বেশি খেয়াল করে, এই জিনিসগুলো যাতে বুঝতে পারে, তাদের সঙ্গে ফ্রিলি কথা বলে, এই জন্যই আসা। আচ্ছা, এবং আপনি কি আমাদের অনুষ্ঠানটা শোনেন? হ্যাঁ, রেগুলার শোনেন? রেগুলার বলতে ওরকম শোনা হয় না, এই সারাদিন কাজ করে হাজবেন্ড আসে, বাচ্চা নিয়ে ঘুমায় পড়া হয়, ইউটিউবে শোনা হয়। ওকে, ঠিক আছে, চলেন। আপনি যেহেতু ইউটিউবের কথা বললেন, আমি একটু বলে নিই শুরুতে, প্রিয় শ্রোতা, আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, youtube.com/dfm904। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইউটিউবে একটা বিশেষ সুযোগ সুবিধার কথা আমরা বলে আসছিলাম অনেকদিন ধরে, এবং সেটা চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই। সেটা হচ্ছে অনুষ্ঠান চলাকালীন সময়ে একই সাথে আপনি ইউটিউবে একই সময়, অর্থাৎ রাত 11টায় আমাদের রেডিওতে অনুষ্ঠান শুরু হয়, ইউটিউবে 11টার সময় আমরা অনুষ্ঠানটা চালিয়ে দেব, এবং যেভাবে আপনি রেডিওতে শুনতে পান সেভাবেই আপনি ইউটিউবে শুনতে পাবেন। এবং ইউটিউবে একটু মানে ইউটিউবের লিসনার যারা, তারা আমাদের রেডিও লিসনারদের চেয়ে একটু এগিয়ে থাকবে। কেন এগিয়ে থাকবে? যদি আপনার অনুষ্ঠানটা ইউটিউবে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বুঝতে পারবেন। সুতরাং এটা একটা গ্রেট নিউজ আপনাদের জন্য। একই সময়, মানে রেডিওতে 11টার সময় শুরু হবে, ইউটিউবে 11টার সময় শুরু হয়ে যাবে। সো এটা আপনাদের জন্য একটা গ্রেট সুযোগ। তবে এটা ঠিক যে এটা ভিডিও না, এটা প্রিমিয়ার হবে, মানে আপনারা যখন টিউন করবেন 11টার সময় আপনারা পুরো অনুষ্ঠানটা ওখানে শুনতে পারবেন। সো ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো যে ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব ইট, www.youtube.com/dfm904। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। সমাপ্তি, শুরু করুন আপনি যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে, কারণ আপনি যেহেতু আমাদের অনুষ্ঠান শোনেন, ইউ হ্যাভ লট অফ আইডিয়াস অ্যাবাউট আওয়ার প্রোগ্রাম। সো আপনি আপনার মতো করে শুরু করুন। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে থাকি, তারপর আমরা দেখে আসলে আপনার জীবনের সিক্রেটসটা কি। জি, ছোটবেলা থেকেই শুরু করি। শিওর। ছোটবেলায় আমার ভাই হওয়ার পরে আমি 9 বছর পর হই। আচ্ছা। তা আমার বাবা বলতো যে এবার যদি মেয়ে না হয়, মানে আমার মাকে বলতো যে তাহলে কিন্তু তোমাকে রাখবো না। প্রথমে আপনার ভাই হয়? হ্যাঁ। আচ্ছা। তারপর আল্লাহর রহমতে আমি হই। আমার বাবা অনেক খুশি থাকে। আমাকে ভাইয়া যখন হয়, আমার মায়ের বয়স হয়তো তখন 13 বছর। জি। আমার বাবা লজ্জায় আমার ভাইকে কখনো কোলে টোলে নিত না, তা আমাকে অনেক আদর করতো। আচ্ছা। অনেক আদর করতো। আমি ছোটবেলা থেকেই মানে গ্রামে বড় হই, তা সবাই যেরকম বলে যে সোনার চামচ মুখে দিয়ে জন্ম, ওর হচ্ছে এরকম। মানে আমার দাদার একটু সম্মান, আমার দাদা ছিল হচ্ছে প্রাইমারি স্কুলে চাকরি করতো, আর আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাবার সঙ্গে মানে সবকিছু ঘাড়ে, সংসারের কাজ টাজ পড়ে। আর আমার বড় চাচা হচ্ছে পড়ালেখা করতো, ছোট চাচাকেও আমার বাবা পড়ালেখা করায়। আচ্ছা। পড়ালেখা করালে আমার চাচা একটা টাইমে হচ্ছে মানে একটু বড় হই, তখন একটু বুঝতে পারি, হয়তো 4-5 বছর বয়স, তখন থেকে মানে আমাকে কিভাবে যেন মানে ভালো করে মানে ব্যাড টাচ যেটাকে বলে ওরকম করতো। আমি বুঝতাম না, তখন তো বুঝি না আসলে এগুলা কি, ওটা বোঝার বয়সও না। আমার মানে আপন চাচা? হ্যাঁ, আপন চাচা, ছোট চাচা। ওকে। আমি তখন অতটা বুঝি না, আমার ঘুম আসানোর সময় বা দেখা গেছে পড়তে বসানোর সময় করতো, আমি বুঝতাম না যে আসলে এগুলা কি, কেন করতেছে। ওকে। তা আমার বাবা একটা পর্যায়ে বুঝতে পারে, তার অ্যাপেন্ডিসাইডের অপারেশন করে, তার সামনে মানে ঠোঁটে কিস করা যেটাকে বলে, ওটা করে। আমি ভাবি ছোট তো তখন, এটা তো বুঝি না কি। এখন বুঝি যে ওটা কেন করলো, আর আমার বাবা কেন তখন কিছু বললো না, এটা মনে হতো। তাই একটা পর্যায়ে যখন এরকম মানে গায়ে হাত টাত দিত, তখন আমার বাবা একটা পর্যায়ে আমার কাছে জিজ্ঞাসা করে, আমার চাচাকে কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করে না, আমাকে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করলে আমার চাচা আবার ভয় দেখায় যে তুমি যদি বলো তোমাকে ধরে মারবে। বলো মানে কি? মানে আপনার চাচা কি শিওর হয়ে গেছিল যে বিষয়টা আপনি জানেন বা বিষয়টা আপনি বোঝেন? যখন একটু বোঝা শিখলাম, হয়তো 7-8 বছর। আপনি কোনো কিছু জিজ্ঞেস করতেন না বিষয়টা নিয়ে, যে তুমি আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো? ভয় পাইতাম অনেক। চাচাকে ভয় পেতেন? হ্যাঁ, অনেক ভয় পেতাম। কেন ভয় পেতেন? মানে উনি আমাকে ধরতে আসতেছে, মানে ওই জিনিসটা ফিল হতো যে কখন যেন হাত দিবে, কখন যেন কি করবে। মানে উনি আসলে পরে আমি ঘর থেকে একটা বেরোনোর অজুহাত খুঁজতাম। তো আপনি তখন 4-5 বছরের বয়স। 4-5 বছরের বাচ্চারা তো অনেক বেশি স্পন্টেনিয়াস হয়, মার সাথে ফ্রি হয় বা ভাইয়ের সাথে। আপনার ভাই তো বড়ই ছিল, পড়ালেখা করতো, ওরকম করে মানে অতটা ফ্রি ছিলাম না। তো বাবা বিষয়টা জানার পরে আপনাকে প্রশ্ন করে? হ্যাঁ, তখন হয়তো 7-8 বছর বয়স হবে, তখন 3-4-এ পড়ি হয়তো। আচ্ছা। তা আমি মানে বলি যে না, তারপরে আমি তো দেখছি। আমি বললাম, আমি তখন কথা বলি না কোনো, তাহলে আমি কি তোর চাচার কাছে জিজ্ঞাসা করবো? আমি বলি যে সেটা তুমি জানো।
তা সে জিজ্ঞাসা করে কিনা জানি না, আমার চাচা জিজ্ঞাসা করে তুমি কি তোমার আব্বুরে কিছু বলছো? আমি তখন আমার বাবা আবার বলে যে আমি তোরা জিজ্ঞাসা করছি, তুই এটা তোর চাচারা বলবি না। আমি বলি না, বলি নাই কিছু। আর আচ্ছা ঠিক আছে। রাতে ঘুমাই থাকতাম, আমার দাদির সঙ্গে শুইতাম। সে রাতে উঠে এসে আমার গায়ে মানে টাচ করতো। আপনার দাদির সঙ্গে আপনি ঘুমাতেন, চাচা এখানে থাকবে কেন? অন্য রুমে থাকতো, রাতে যখন সবাই ঘুমাই যেত তখন উঠে আসতো। তো ভয়ঙ্কর বিষয়গুলো। এবং আপনি কিছু বলতেন না? কি বলবো, কি মানে তখন তো এটা বুঝি না ভাইয়া, শুধু টাচ করতো। তো মানে আপনার তো ভয় লাগা উচিত। মানে আমি জানি না, এই প্রশ্নগুলো আমার আসছে বলে আমি করছি। আমি অতটুকু বয়সে যতটুকু সোরা পড়তাম, যতটুকু যার কাছ থেকে শুনছি যে এই দোয়া পড়লে রাতে কোনো খারাপ কিছু হবে না বা কোনো কিছু কেউ করতে পারবে না, আমি ওইটা পড়ে ঘুমাতাম যে হয়তো আজকে কিছু হবে না, কিন্তু সেই জিনিসটাই হতো। ওকে, আপনি বলেন। হ্যাঁ, আমার অনেক কথাই বলার আছে। আমি বহুবার বলেছি এবং আমি আবারও বলছি যে রেডিও ইন্ডাস্ট্রিতে আমি যেই সব বিষয়গুলো নিয়ে কাজ করেছি লাস্ট 10 ইয়ার্সে, তার মধ্যে এই যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এই অ্যাবিউজের উপরে যে যারা এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে এসে তাদেরকে স্পিক আউট করা, বলানো তাদের মুখ দিয়ে, এই সাহসটা আমি দুর্দান্তভাবে দেখেছি। সেটার জন্য আমাকে নিয়ে অনেকে সমালোচনাও করেন, অনেক বাজে বাজে কথাও বলেন, অনলাইনে বলেছেনও। সেগুলো দেখে আমি কান তুলিনি এই কারণে অনেকে মনে করেন যে এই ধরনের কথা রেডিওতে আসা উচিত না। অনেকে মনে করে যে এটা এক ধরনের বেহায়াপনা। অনেকে মনে করে ঘরের কথা ঘরেতেই রেখে দেওয়া উচিত। আমি মনে করি এটা একটা ঘায়ের মতো, পচা ঘা, নোংরা একটা ঘা। এই ঘাটাকে যত বেশি ঢেকে রাখা হবে, এই ঘাটা তত বেশি ছড়াবে এবং এটা একসময় ক্যান্সার হয়ে যাবে। আমাদের এখন বলার যুগ। কোনো অন্যায় হলে আমরা স্পিক আউট করি এবং আমরা মনে করি এই স্পিক আউটটা একটা সময় অন্যায়টাকে ইরেজ করে দেবে। হ্যাঁ, অবশ্যই চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ এটা সারা দুনিয়াতেই, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতেই ভয়াবহ রকমের একটা প্রবলেম। আপনি কল্পনাও করতে পারবেন না একটা শিশু কার দ্বারা শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে পারে। সেটা ব্লাড কানেক্টেড থেকে শুরু করে ব্লাড কানেকশনের বাইরে বিভিন্নভাবে এগুলোকে বিভিন্নভাবে আমাদের সামনে এখন নিয়ে আসা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য। আমি বেস্ট বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো এনজিও বা বিজ্ঞাপনী সংস্থা যাই বলেন এখন যারা কাজ করেছে, তার মধ্যে একটা লাইন আমার কাছে মনে হয়েছে, আমি অনেকবার বলেছি রেডিওতে, এখনো বলছি, যে বেস্ট মনে হয়েছে এটাকে স্টপ করার জন্য। সেটা হচ্ছে শিশুকে তার শরীরের সীমানা বোঝান। শিশুকে মানুষ আদর করবে, এটাই স্বাভাবিক, কিন্তু কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, এবং ব্যাড টাচ হলে সেটা নিয়ে স্পিক আউট করা, ব্যাড টাচ হলে প্যারেন্টসদের কাছে গিয়ে বলা, ব্যাড টাচ হলে এমন কাউকে গিয়ে সেটা বলা যিনি অ্যাকশনে যেতে পারেন, এবং যদি সেটা না হয় তাহলে সে কোথায় যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা। এটা স্কুলে বলা প্রয়োজন, এবং নট অনলি দিস, স্কুলে শুধুমাত্র না, ফ্যামিলিতে বলা প্রয়োজন। এবং বলার জায়গা থেকে আপনি কিছু করতে চাচ্ছেন, শিওর, এবং বলার জায়গাটা থেকে আমার মনে হয় তারা একটা নির্ভরতার জায়গা ক্রিয়েট করার প্রয়োজন। সো এটা নিয়ে আমি বহুবার রেডিওতে বলেছি এবং আজকের এই স্টোরিটা হয়তো সেদিকেই যাচ্ছে। আমরা একটু ওয়েট করি, সামনে থেকে একটু আগাই, কারণ আমি জানি যে আজকের এই সমাপ্তির গল্পের মধ্য দিয়ে বাংলাদেশের অনেক মেয়ে নিজেদের শৈশব খুঁজে পাবে। আমি ডেফিনেটলি শিওর, কারণ এগুলোর উপর যারা কাজ করেন তাদের যেই পার্সেন্টেজ, মানে তারা যে সব পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরে, সেটা কিন্তু রীতিমতো ভয়াবহ। আমরা নারী শিক্ষা নিয়ে কাজ করেছি, আমরা শিশুর পুষ্টি নিয়ে কাজ করেছি সরকারি তরফ থেকে, আমরা যেটা বলছি, এবং এগুলোতে আমাদের যে অর্জন সাউথ এশিয়ার মধ্যে, এটা মাইল ফলক, সারা বিশ্বের কাছে মাইল ফলক লাস্ট 10 ইয়ার্সে। এবং আমাদের এখন কাজ করা উচিত শিশুর পরিপূর্ণ মানসিক বিকাশ নিয়ে, এবং এখানে সরকারের যেরকম পৃষ্ঠপোষকতা প্রয়োজন, একইভাবে বেসরকারি পর্যায়ে যৌথভাবে কাজ করা প্রয়োজন। শিশু নারী হোক কিংবা পুরুষ হোক, মানে আমি যেটা বোঝাচ্ছি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই এখন এনশিওরিটি দিতে হবে যে তার যেন একটা নিরাপত্তা বলয় থাকে। কারণ এটা যে কত ভয়ানক একটা ব্যাপার একটা শিশুর মানসিক বিকাশের জন্য, এটা যে তাকে কোথায় নিয়ে যেতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। অথচ আমরা এই বিষয়গুলো যুগের পর যুগ ধরে আমরা অ্যাভয়েড করেছি, আমরা চুপচাপ থেকেছি। আমরা যখনই স্পিক আউট হয়েছে কেউ, মুখ বন্ধ করে দিয়েছি, এবং সেটা শুধু পরিবারে না, এটা মিডিয়ার ক্ষেত্রে হয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে আমি অনেক বেশি লাউড ছিলাম এবং সেই জন্য অনেক ধরনের হ্যারাসমেন্টের মধ্যেও যেতে হয়েছে। ফাইন, ইস লেটস ওকে, চেঞ্জ আনতে গেলে কিছু না কিছু হ্যারাসমেন্ট শিকার হতেও হয়। ওকে, বলুন তারপর আপনার যেখানে আপনি ছিলেন, যে চাচার বিষয়টা বলছিলেন, তারপর ওরকম হতে থাকে। আমি স্কুলে অনেক পড়ালেখা অনেক ভালো ছিলাম। আচ্ছা, অনেক ভালো ছিলাম বলতে 2-3 রোলের মধ্যে সবসময় থাকতো। আচ্ছা, আমি একটা জিনিস যেটা বুঝলাম, আপনার বাবা বিষয়টা জানলো এবং সে বললো যে চাচাকে না বলতে, এবং আপনি সেটাই করলেন, এবং আপনি ধারণা করেছিলেন বাবা যেহেতু বিষয়টা জানে সুতরাং এটা একটা প্রতিকার বা কোনো একটা কিছু হবে, সেটা তখন হয়নি। ওকে, তারপর পড়ালেখা অনেক ভালো থাকে, কিন্তু যখন মানে বুঝতে শিখলাম তখন Please subscribe the channel.